লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লুসিয়াস সিস্টার লিলিকে প্যালাডিনে বদলে দেয়। তখন সিস্টার লিলি আস্থাকে এই ওয়ার্ল্ডের শান্তির জন্য মরে যেতে বলে। তখনই লুসিয়াস আস্থার বুকে তার হাতের সাহায্যে অনেক বড় একটা স্ল্যাশ করে। আর যখনই নোবেল, ন্যারো আর মিমোসা তাকে বাঁচানোর জন্য আসে, তখনই সিস্টার লিলি সেখানে তাদেরকে ব্লক করে আস্থার উপর অ্যাটাক করে তাকে সেখানেই শেষ করে দেয়। আর সব শেষে আমরা দেখতে পারি আস্থা এখনো মরেনি, সে এখনো বেঁচে আছে। এই এপিসোডের শুরুতে আমরা ব্ল্যাক বুলসের বেস দেখতে পাই। তখনই আমরা সেখানে ভাইস ক্যাপ্টেন ন্যাচ আর গ্রেকে দেখতে পাই। তখনই সেখানে গ্রে বলে, এখানে ভাইস ক্যাপ্টেন ন্যাচ এসেছে, তাই এখন তোমরা তোমাদের বিহেভিয়ার একটু ঠিক করো। এটা শুনে মেগমা বলে, কি আমরা আমাদের বিহেভিয়ার ঠিক করব? এটা তো হতেই পারে না, এরকমটা হলে তো আমাদের ব্ল্যাক বুলসের নামই নষ্ট হয়ে যাবে। এইসব শুনে ন্যাচ বলে, ইউ ফুল, আমাদের নাম নষ্ট হলে হোক, এতে কোনো কিছুই যায় আসে না। এরপর যখন তারা ভেতরে আসে, তখন তিনি বলে আস্থা মরে গেছে, তার উপর একটা লিথাল স্ট্রাইক পড়েছিল আর তাকে এই ওয়ার্ল্ড থেকেই স্পেশাল ম্যাজিকের সাহায্যে ইরেজ করে দেওয়া হয়েছে। আর সবকিছু অ্যানালাইজ করার পর আমরা এটা জানতে পেরেছি যে হ্যাঁ, আস্থা সত্যি মরে গেছে। এটা শুনে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার অনেক বেশি শক হয়ে যায়। তখন মেগমা বলে, না, এটা হতে পারে না, সে আমাদেরকে না বলেই এভাবে মরতে পারে না। তখন ন্যাচ বলে, তোমরা এখানে যা ইচ্ছা তাই ভাবো না কেন, এই ফ্যাক্ট কখনোই চেঞ্জ হবে না যে আস্থা মরে গেছে। আমিও এই জিনিসটা বিলিভ করতে পারছি না। আমি আমার ব্রেনের উপর যতই জোর দিচ্ছি না কেন, আমি কোনোভাবেই এই জিনিসটা বিলিভ করতে পারছি না। তাই আমি যতক্ষণ পর্যন্ত তার বডি দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমি এই জিনিসটা বিলিভ করব না। এইসব শুনে মেগমা এক ইসমাইলের সাথে বলে, ওয়াহ ওয়াইস ক্যাপ্টেন, আমার মনে হয় এটাই প্রথমবার যখন আমাদের থট একে অপরের সাথে মিলে গেছে। তখনই ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার একসাথে বলে, না, এটা হতেই পারে না, আস্থা এভাবে মরতে পারে না। তখনই ন্যাচ বলে, সত্যি এটা ইউনানিমাস, তাহলে চলো আমরা তাকে খুঁজে বের করি। এটা বলেই তারা সেখান থেকে আস্থাকে খোঁজার জন্য বের হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থাকে দেখতে পাই, তার জ্ঞান ফিরে এসেছে। তখন সে নিজেকে একটা রুমের ভেতর পায়। তখন সে ভাবছিল এখানে কি চলছে আর আমি কোথায় আছি। তখনই সেই রুমে একটা পুতুল চলে আসে। প্রথম আস্থা তাকে দেখে চার্মি ভাবে, কিন্তু যখনই সেই ডল তাকে চা সার্ভ করে সেখান থেকে চলে যায়, তখন সে অনেক বেশি শক হয়ে যায়। তখনই তার পেছন থেকে এক পার্সন বলে, এটা টি সার্ভিং ডল, আর তুমি এই সময় কেমন ফিল করছো আস্থা? তখন সেখানে আস্থা অনেক বেশি শক হয়ে বলে, তুমি কে আর তুমি আমার নাম কি করে জানো? তখনই সে দেখতে পায় তার ড্যামেজ এই সময় পুরোপুরি হিল হয়ে গেছে। তখন সে সেখানে অনেক বেশি শক হয়ে ভাবছিল এই টাইপের ইনজুরি তো শুধু মিমোসাই হিল করতে পারে। তখন সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে হিল করেছো? তখন সেই পার্সন বলে, না, আমি তোমাকে হিল করিনি, আমার ফ্রেন্ড তোমাকে হিল করেছে, আমার কাছে তো অত বেশি ইমপ্রেসিভ পাওয়ারও নেই। তখনই আস্থা তার কাছে লিভের সম্পর্কে জিজ্ঞেস করে। এটা শুনে সেই পার্সন বলে, ও সেই ডেভিল, কোনো টেনশন করো না, কারণ আমার ফ্রেন্ড তাকেও হিল করে দিয়েছে। এটা শুনে আস্থা অনেক বেশি শক হয়ে ভাবছিল কি সে ডেভিলদের সম্পর্কেও জানে, কিন্তু এখানে তার কি সেন্স করে তো তার ভেতর থেকে আমি কোনো হসপিটালিটি ফিল করতে পারছি না। তখনই আস্থা তাকে জিজ্ঞেস করে, তুমি কি চার্মির ফ্রেন্ড? এটা শুনে সেই পার্সন বলে, না, আমার তার সাথে কখনোই দেখা হয়নি, কিন্তু আমি ছোটকাল থেকেই ইয়ামিকে চিনি, কারণ আমরা ছোটকালে একে অপরের ফ্রেন্ড ছিলাম। এটা শুনে আস্থা অনেক বেশি শক হয়ে বলে, কি তুমি ক্যাপ্টেন ইয়ামির পুরনো বন্ধু? আর এরই সাথে সে ভাবছিল, তাই তো আমার মনে হচ্ছিল ওনার কি আর ক্যাপ্টেন ইয়ামির কি প্রায় সিমিলার। তখনই সেই পার্সন বলে, সে সব সময় বাথরুমেই পড়ে থাকতো। এটা শুনে আস্থা বলে, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। তখনই সে আরো বলে, সে পোকামাকড় একটুও পছন্দ করে না, যদি তুমি তার কাছে পোকামাকড় নিয়ে যাও তাহলে তার চেহারা পুরোপুরি নীল হয়ে যাবে। সে ছোটকাল থেকেই অনেক বেশি ভায়োলেন্ট ছিল, সে বেশিরভাগ সময়ই মানুষের সাথে মুখে না, তার পাঞ্চ আর কিকের সাহায্যেই কথা বলতো। এটা শুনে আস্থা বলে, তাহলে তিনি ছোটকাল থেকেই এরকমই ছিল। তখনই হঠাৎ করে আস্থা বলে, আমার কাছে এখানে কথা বলার মতো বেশি সময় নেই, আর এখানে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না এই সময় আমি কোথায় আছি, কিন্তু আমাকে খুব দ্রুত এখান থেকে যেতে হবে। তখনই সেই পার্সন বলে, তোমার এখানে অত বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই, আর উপর থেকে তুমি তো এই সময় তোমার গুড কন্ডিশনেও নেই, তাই তোমায় এখানে তোমার বডির হিলিং এর উপর ফোকাস করা দরকার। আর আমি বুঝতে পারছি এই সময় তোমার কেমন ফিল হচ্ছে, কারণ প্রথমে তোমার মন ভেঙে গেছে,
এরপর তুমি যেই পার্সনের উপর সব থেকে বেশি বিশ্বাস করতে তারা দুজন মিলেই তোমাকে প্রায় মেরেই ফেলেছিল। এইসব শুনে আস্থা আবার অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে সে জিজ্ঞেস করে, তুমি এই সব কিছু কি করে জানো? এটা শুনে সেই পার্সন নিজের চোখের দিকে ইশারা করে, যেই চোখে আই প্যাচ লাগা ছিল। তখন সে বলে, আমি এই চোখের সাহায্যে সবকিছুই দেখতে পারি, আমার চোখ আমাকে সবকিছুই বলে। তখন সে এটাও বলে, যদি তুমি ফিরে যাও তাহলে তুমি জিততে পারবে না, আর তুমি এই সময় এই প্লেস থেকে নিজেও যেতে পারবে না। তখনই তার পাশ দিয়ে একটা মেয়ে যায় আর সে আস্থার পেছনে যে সেখানের জানালা খুলে দেয়। তখনই আস্থা দেখতে পায় সে এই সময় অন্য কোনো এক শহরে আছে, আর এই শহরের নাম ল্যান্ড অফ সান, আর এটা একটা ফরেন কান্ট্রি যেটা ক্লোয়ার কিংডম থেকে অনেক দূরে। তখন সেই পার্সন বলে, আমার নাম রিউদো রিউইয়া আর আমি এই কান্ট্রির শোগান, তাই তুমি যত সময় পর্যন্ত এখানে থাকবে ততটাই নিজেকে তুমি স্ট্রং করে তুলতে পারবে, এখানেই আর এখনই। এইসব দেখে আস্থা বলে, তাহলে এটা একটা ফরেন কান্ট্রি আর এটা ক্লোয়ার কিংডম থেকে অনেক দূরে, তাই আমি এটা জানি না যে এখান থেকে আমি কি করে ফিরে যাব, আর ক্যাপ্টেন ইয়ামি এখানের। তখনই রিও আস্থাকে শান্ত হতে বলে আর বলে, লুসিয়াস এত দ্রুত এইদিকে মুভ করবে না, তাই এখনো সব কিছুই ঠিক আছে। এইসব শুনে আস্থা বলে, তুমি আসলে কে, আর তুমি এইসব কিছু কি করে জানো? আর তুমি আমাকে বলেছিলে যে তুমি একটা শোগান, এর মানে কি? তখন রিও বলে, তুমি এটা এভাবে ধরে নিতে পারো, আমাদের কিংডমের শোগান তোমাদের কিংডমের উইজার্ড কিং এর মতোই। এটা শুনে আস্থা অনেক বেশি শক হয়ে ভাবছিল সে এখানে আমাদের কিংডমের উইজার্ড কিং এর মতোই। তখনই রিও বলে, আস্থা তুমি কোনো টেনশন করো না, আর আমাকে তুমি রিও বলেই ডাকতে পারো। তখন আস্থা বলে, তুমি অতটাও স্ট্রং না, এর কারণ এটাও হতে পারে কারণ আমি তোমার ম্যাজিক পাওয়ার সেন্স করতে পারছি না। তখন রিও বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি করতে পারি না, আর আমি অতটাও স্ট্রং না। তখনই আমরা দেখতে পারি আস্থার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর সে এইসব শুনে অনেক বেশি রেগে গেছে। তখনই সে আস্থাকে বলে, তুমি রিওস আমার সাথে এভাবে কথা বলতে পারবে না, আর এরই সাথে সে আস্থাকে ফরেনার বলে। তখন সেখানে আস্থা এই সব কিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। তখনই রিও আস্থাকে বলে তার নাম ইচিকা, আর এরই সাথে আস্থা ভাবছিল আমি তার কি সেন্স করে এটা বুঝতে পারছি যে সে এই সময় আমার উপর অনেক বেশি রেগে আছে। এটা আবার কেমন ফিলিংস আমি বুঝতে পারছি না, তাকে আমার কেন এত বেশি ফ্যামিলিয়ার মনে হচ্ছে। তখনই রিও বলে, নিশ্চয়ই তুমি এই সময় অনেক বেশি শক হয়ে আছো একটা ফরেন কান্ট্রিতে জেগে, তাহলে চলো আমরা একটু বাইরে ঘোরাঘুরি করে আসি। আর তারা যখন বাইরে যায় তখন রিও বলে, আস্থা এটা ল্যান্ড অফ দ্য সানের একটা টাউন, তোমার এই টাউনটা কেমন মনে হচ্ছে? তখন আস্থা বলে, আমি ক্লোয়ার কিংডমে এরকম কোনো কিছুই কখনো দেখিনি। তখনই তারা দেখতে পায় দুজন পার্সন সেখানে তাদের ম্যাজিকের সাহায্যে ওয়াটার এবং ফায়ারের অনেকগুলো বার্ড ক্রিয়েট করেছে। এইসব দেখে আস্থা ভাবছিল তারা এখানে ম্যাজিক ইউজ করছে, কিন্তু তারা এখানে কোনো গ্রিমোর ইউজ করছে না। তখনই রিও বলে, আস্থা ল্যান্ড অফ দ্য সানের মধ্যে সবাই স্ক্রল ইউজ করে, তোমাদের কিংডমে সরসারিকে ম্যাজিক পাওয়ার বলা হয়, কিন্তু আমাদের এখানে এটাকে সরসারি পাওয়ার বলা হয়। তখনই আস্থা সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সেখানেরই এক শপ ওনার নোমাটেটো সেল করছিল। তখন আস্থা বলে, হেজ ভিলেজের স্পেশাল আইটেম এখানে কি করছে? এটা দেখে শপ ওনার বলে, সত্যি তোমার চোখ অনেক ভালো। তখনই আস্থার সামনে একটা মা আর তার বাচ্চাকে দেখতে পায়, আর তাদেরকে দেখে আস্থার সিস্টার লিলির কথা মনে পড়ে যায়, আর এরই সাথে সে অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ এখানে তার সিস্টার লিলির সাথে লাস্ট মোমেন্টের কথাও মনে পড়ে গেছে। তখনই রিও সেই মা আর ছেলের কাছে যেয়ে বলে, চলো আমরা সেখান থেকে একটু ঘুরে আসি। এইসব শুনে তারা সেখান থেকে যেতে শুরু করে, এটা দেখে তিনিও তাদের পেছনে পেছনেই যেতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি তারা যেখানে ছিল সেখানেই চারটা ডাকু চলে এসেছে, আর এরই সাথে তারা বলে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমাদের কাছে যা আছে সবকিছুই আমাদেরকে দিয়ে দাও। তাদেরকে দেখে আস্থা ভাবছিল তারা ব্যাড পার্সন, তারা সব জায়গায় আছে। এইসব ভেবেই সে সেখানে রিওকে খুঁজতে শুরু করে দেয়। তখনই সে দেখতে পায় রিও নিজেও বেঁচে গেছে, আর সেই মা আর বাচ্চাকেও বাঁচিয়ে ফেলেছে, আর এরই সাথে তিনি তাদেরকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে। এইসব দেখে আস্থা ভাবছিল সে এখানে কোইন্সিডেন্টলি তাদেরকে বাঁচিয়ে ফেলেছে। তখনই সেই ডাকুরা বলে, তুমি কে, আর তুমি এখানে কি করছো? এটা শুনে রিও বলে, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কাছে কোনো সরসারি পাওয়ার নেই। তখনই তিনি সেখানে বলে, ইচিকা আমি তাদেরকে তোমার উপরই ছেড়ে দিচ্ছি,
এটা শুনে ইচিকা ওনার সামনে চলে আসে আর বলে, যেমনটা আপনার ইচ্ছা। এইসব দেখে সেই ডাকুরা হাসতে হাসতে বলে, সত্যিই কি তুমি এই বিউটিফুল মেয়েকে আমাদেরকে হ্যান্ডেল করতে দিচ্ছ? এইসব শুনে ইচিকা সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে বলে, ইউ ইডিয়টস, তোমরা এখানে আমাকে টাচ করার কথাও ভেবো না। এটা বলেই সে এক সময়ের মধ্যেই তাদের 4 জনের উপরই অ্যাটাক করে দেয় আর তার এক অ্যাটাকের সাথেই তারা 4 জনই পেছনের দেয়ালের সাথে মিশে যায়। এইসব দেখে আস্থা অনেক বেশি শক হয়ে ভাবছিল এটা কি ছিল। কিছু সেকেন্ডের জন্যই আমার এটা মনে হয়েছিল যে তার রাগ হঠাৎ করে 10 গুণ বেশি বেড়ে গেছে। এইসব দেখে আশেপাশের মানুষ অনেক বেশি খুশি হয়ে বলে, দেখো সে তো রিউজেন 7-এর একজন, সত্যি তুমি বেস্ট ইয়ামি। এইসব শুনে আস্থা অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে তার কাছে এসে বলে, না এটা হতে পারে না, তুমি আসলে কে? তখনই ইচিকা আস্থার ফেস ধরে উঠিয়ে ফেলে আর বলে, তোমাকে সাহস কে দিয়েছে আমার এত কাছে আসার ফরেনার? এইসব দেখে রিও সেখানে হাসতে হাসতে বলে, ইচিকা ইয়ামির ছোট বোন, আর যদি তুমি সত্যি স্ট্রং হতে চাও তাহলে রায়োজেন 7 তোমাকে ট্রেন করবে। এইসব শুনে ইচিকা বলে, রায়োসামা এখানে তোমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, কিন্তু আমি তোমার মতো ম্যানদেরকে হেট করি। তখন সেখানে আস্থা বলে, ক্যাপ্টেন ইয়ামির ছোট বোন, কিন্তু তিনি তো আমাদেরকে কখনোই ওনার ছোট বোন সম্পর্কে কিছুই বলেনি। এইসব শুনে ইচিকা বলে, সেই জোকারকে নিয়ে আমি কখনোই কোনো পরোয়া করি না। তখনই সেখানের মানুষরা বলা বলি করছিল, দেখো সে একটা ফরেনার, তার চুলের রং আলাদা, আর দেখো তার হাতের সাথে এটা কি হয়েছে। তাদের এইসব কথা শুনে সেখান থেকে রিও তাদের দুজনকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি রিও তাদের দুজনকে নিয়ে একটা ঘরের সামনে চলে এসেছে। সেখানে পৌঁছে আস্থা বলে, তাহলে কি লিবে এখানেই আছে? আর যখনই তারা সেই ঘরে প্রবেশ করে তখনই তাদেরকে একটা পার্সন গ্রিট করে আর এরই সাথে আমরা সেই ঘরের ভেতর অনেকগুলো মাছ দেখতে পাই আর সেই মাছগুলোকে সরসরির সাহায্যে ক্রিয়েট করা হয়েছে। তখনই রিও বলে তার নাম মিকোরিয়া ফুমিটো আর সে একজন রিকভারি ইউজুৎসু জিনিয়াস। তখন মিকোরিয়া বলে, আমি এরকম কাউকে কখনোই হিল করিনি, এরই জন্য আমার এরকমটা করতে একটু দেরি হয়েছে। আর যখনই আস্থা লিবিকে ঠিক দেখে তখনই সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তোমাকে এখানে ঠিকঠাক দেখে অনেক ভালো লাগছে লিবে। তখন লিবে বলে, তোমাকেও ঠিক দেখে আমার ভালো লাগছে। আর এরপর যখন তারা সেখানে খাবার খাওয়ার জন্য বসে তখন সেখানে আস্থা নতুন নতুন খাবার দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর এর পরের মোমেন্টেই সে চিন্তায় পড়ে যায়। আর এরই সাথে সে সেখানে উঠে দাঁড়ায় আর বলে, রিও প্লিজ আমাকে এটা বলো যে এখানে কি এরকম কোনো রাস্তা আছে যার সাহায্যে আমি লোয়ার কিংডমে ফিরে যেতে পারবো? এটা শুনে রিও বলে, আস্থা তুমিও এটা জানো যে তুমি এই সময় লুসিয়াসকে হারাতে পারবে না। এটা শুনে আস্থা বলে, যতক্ষণ পর্যন্ত আমি ট্রাই করব না ততক্ষণ পর্যন্ত আমি এটা বলতে পারবো না, তাই আমি যতক্ষণ পর্যন্ত এখানে এভাবে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত সেখানে সিস্টার লিলি আর বাকিরা সাফার করবে। আর এরই সাথে সে ভাবছিল, সেই সময় আমি সিস্টার লিলিকে প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু আমার সবাইকেই বাঁচাতে হবে। তখনই সেখানে রিও বলে, তোমার এই সব কিছু নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, এখনো তোমার হাতে অনেক সময় বেঁচে আছে। এটা শুনে আস্থা সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, তুমি এত বেশি কেয়ারলেস কি করে হতে পারো? তুমি কি এখানে আমাকে ট্রেন করতে চাও? আমি আমার পুরো লাইফ শুধু ট্রেনিং করেই এসেছি, তাই আমি জানি আমি এর থেকে আর বেশি স্ট্রং হতে পারবো না। এইসব শুনে ইচিকা অনেক বেশি রেগে আস্থার গালে এক থাপড় মারে আর বলে, আমার কোনো আইডিয়াই নেই তোমার মানুষের সাথে আর তোমার সাথে কি হয়েছে। যদি তুমি মরেও যাও এতেও আমার কোনো কিছুই যায় আসে না। তুমি এখানে আজ শুধু রিওসামা আর মিকুরিয়ার জন্যই বেঁচে আছো, তারাই তোমাকে বাঁচিয়েছে। তুমি একটা ফরেনার, আমরা বিলিভ করি যে তোমরাই ডিজাস্টার নিয়ে আসো, তাই যদি তুমি এখানে আমাদের লর্ড রিওসামার কথা না শোনো আর তার দেওয়া লাইফ নষ্ট করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। এইসব শুনে আস্থা সেখানে একেবারেই শান্ত হয়ে যায় আর এর কিছুক্ষণ পর তাদেরকে ধন্যবাদ জানায় আর বলে, নিশ্চয়ই আমি এর জন্য আপনাদেরকে রিপে করব। এইসব শুনে রিয়া বলে, তোমার টেনশন করার কোনো দরকার নেই, কারণ লুসিয়াস যদি একবার বের হয়ে আসে তাহলে এটা আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে দাঁড়াবে, কারণ তার কাছে অনেক ইনহ্যান্স ম্যাজিক আর অনেক স্ট্রেংথ আছে। তাই তুমি যদি এই সময় তার বিরুদ্ধে ফাইট করার জন্য যাও তাহলে সে খুব সহজেই তোমাকে হারিয়ে দেবে। আর যদি তুমি এত দ্রুত ফাইট শেষ করতে না চাও তাহলে তোমার জেটেনের প্রয়োজন হবে। এটা শুনে আস্থা ভাবছিল জেটেন, এর মানে ইচিকা সেই সময় 4 জনের বিরুদ্ধে যেই জিনিসটা ইউজ করেছিল সেটার কথা বলছে।
এটা ভেবেই সে বলে, কিন্তু আমার কাছে তো কোনো ম্যাজিক পাওয়ারই নেই, তাহলে আমি এটা কি করে ইউজ করব। তখন রিও বলে, তুমি এখানে ইচিকার বডির মানা ফ্লোর উপর ফোকাস করো। তখনই আমরা জানতে পারি রিও যে কোনো পার্সনের বডির লাইফ এনার্জির ফ্লোকে দেখতে পারে। সবাই এই জিনিসটাকে আনকনসিয়াসলি ইউজ করে, কিন্তু তুমি যদি কোনো পারপাস যেমনটা ম্যাজিক অথবা জ্যাটান হিসেবে ইউজ করো, তাহলে এটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তাই তোমাকে প্রথমে তোমার বডির কিকে এক জায়গায় গেদার করতে হবে, আর এই জমা করা পাওয়ারের সাহায্যেই তুমি অ্যাটাক করো। এটাকেই জ্যাটান বলে। তখনই আমরা দেখতে পারি ইচিকা তার জ্যাটানের সাহায্যে সামনের এক ব্যাম্বোর উপর অ্যাটাক করেছে, আর তার এই অ্যাটাকে সেই ব্যাম্বো মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে গেছে। তোমার যতটুকু ইউরোকু আর স্পিড হবে, ততটাই এক্সপ্লোজিভ পাওয়ার তোমার অ্যাটাকে হবে। এইসব দেখে আস্থা অনেক বেশি শক হয়ে যায়। তখনই ইচিকা আস্থাকেও এটা ট্রাই করতে বলে। তখনই পাশ থেকে মিকুরিয়া শক হয়ে বলে, যারা এক্সপিরিয়েন্স ইউজুৎসু ইউজার তাদেরও এই জিনিসটা করতে বছরের পর বছর লেগে যায়। এরপরেও অনেকে তো এরকমটা করতেও পারে না। আর সেখানে আস্থা অনেক বেশি শক হয়ে বলে, আমি কখনোই আমার কিকে এইভাবে ইউজ করিনি। এই জিনিসটা তো অনেকটাই মানা স্কিনের মতো, যেরকমটা সবাই ইউজ করে। আর এখন যেহেতু আমি লিভের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছি, তাই আমার মনে হয় আমিও এরকমটা করতে পারবো। তখনই রিও বলে, তুমি তো দেখেছো সে কিভাবে এটা ইউজ করেছে, তাই এখন তুমি তোমার এন্টি ম্যাজিককেই তোমার বডির মধ্যে মানার মতো ফ্লো করো, আর এভাবেই একবার ট্রাই করে দেখো। এইসব শুনে আস্থাও এরকমটা করার ট্রাই করে, কিন্তু কিছু সেকেন্ড পর্যন্ত এই জিনিসটা কোনো কাজই করে না। এটা দেখে মিকুরিয়া বলে, আমি জানতাম এটা কাজ করবে না, কিন্তু এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি সেই ব্যাম্বো মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে গেছে। আর এই জিনিসটা দেখে ইচিকা আর মিকুরিয়া অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানে রিও হাসতে হাসতে বলে, গুড জব, এই ব্যাম্বো ম্যাজিকের সাহায্যেই বড় হয়েছিল, আর তুমি এখানে তোমার এন্টি ম্যাজিকের সাহায্যে এই পুরো গাছটাকেই শুকিয়ে ফেলেছো। তোমার কাছে তো অলরেডি একটা সলিড ফাউন্ডেশন আছে, কিন্তু তুমি এই জিনিসটার সঠিক ব্যবহার সম্পর্কে জানো না, তাই তুমি এখানে থেকে নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তোলো। এইসব শুনে সেখানে আস্থা ইচিকাকে ধন্যবাদ জানায়, কারণ সে এখানে তাদের সাথে থেকেই নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারবে। এরপরই আমরা দেখতে পারি আস্থা অনেক সহজেই আর অনেক অল্প সময়ের মধ্যেই বেসিক ডাউনগুলো শিখে ফেলে, আর সে সেখানের অনেকগুলো ব্যাম্বোকে তার জ্যাটান ইউজ করে ডিস্ট্রয় করে ফেলে। তখনই রিও বলে, এগুলো তো শুধু বেসিক জিনিস, কিন্তু জ্যাটানের মধ্যে যেটা ইম্পর্টেন্ট তুমি শুধু সেটা সেই সময় বের করতে পারবে যখন তোমার প্রয়োজন হবে, আর এর জন্য একটা সুযোগও ক্রিয়েট করতে হয় যাতে করে তোমার অ্যাটাক সঠিক প্লেসে যেয়ে পড়ে। আর এই জিনিসটা শেখার সবথেকে ভালো উপায় তোমাকে সেই পার্সনের সাথে ফাইট করতে হবে যে এই জিনিসটাতে এক্সপার্ট। তাই তুমি এখানে ইচিকার সাথে ফাইট করো। এটা শুনে আস্থা ভাবছিল একটা রিয়েল ফাইট, আর এরই সাথে তার মনে পড়ে সেই 4 জনকে ইচিকা খুব সহজেই হারিয়ে দিয়েছিল, কিন্তু সে এর জন্য সেখানে একটুও সিরিয়াস ছিল না। এইসব ভেবে সে লিবেকে আওয়াজ দেয়, আর লিবেও তৈরি হয়ে যায়। আর এরই সাথে তারা সেখানে তাদের ডেভিল ইউনিয়ন মোডে চলে আসে, আর তাদেরকে তাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এটা দেখে মিকুরিয়া সেখানে অনেক বেশি শক হয়ে ভাবছিল সে তো এখানে তার পুরো বডিকেই এন্টি ম্যাজিকের সাহায্যে কভার করে ফেলেছে, আর সিম্পল ইউজুৎসুকে ব্লক করার জন্য এটাই যথেষ্ট। এইসব দেখে ইচিকা বলে, তুমি এটাকে সিরিয়াস হওয়া বলো, আমি বলে দিচ্ছি এটা একটা ট্রেনিং, কিন্তু আমি এখানে তোমার সাথে একটা রিয়েল কমব্যাট করব, তাই এখনো যদি তুমি এই জিনিসটাকে সিরিয়াসলি না নাও, তাহলে আমি বলে দিচ্ছি তুমি এখানেই মরে যাবে। এইসব বলতে বলতেই ইচিকা আস্থার উপর অ্যাটাক করে দেয়, আর তার স্পিড এত বেশি ছিল যে আস্থা তাকে ঠিক করে দেখতেও পারছিল না, কিন্তু সে কোনোভাবে সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। আস্থার এন্টি ম্যাজিক এখানে ইচিকার ইউরিওকোকে একেবারেই শেষ করে দিয়েছে, কিন্তু ইচিকার বডি অনেক বেশি টাফ। এইসব দেখে রিও সেখানে হাসতে শুরু করে। তখনই সেখানে ইচিকা আবার আস্থার উপর অ্যাটাক করার জন্য এগিয়ে যায়। এটা দেখে আস্থা তার কাটানা বের করে তার উপর অনবরত অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু ইচিকা তার সবগুলো অ্যাটাক খুব সহজেই ডজ করে তার পেছনে চলে আসে। তখনই সেখানে রিও বলে, সাধারণত এন্টি ম্যাজিক সবগুলো ম্যাজিককেই ইরেজ করে দেয়, আর বেশিরভাগ মানুষ তো এটা ডচই করতে পারে না। আর লেজেন্ড মোতাবেক একেই জেটেন বলা হয়, কারণ এর ক্রিয়েটার ইউজুৎসু ইউজ করে পুরো আকাশকেই 2 টুকরোতে কেটে ফেলেছিল। আর সেখানে আমরা দেখতে পারি ইচিকা আস্থার পেটে লাথি মেরে তাকে উপরে উড়িয়ে দেয়, আর এরই সাথে সে সেখানের ব্যাম্বো ইউজ করে তার কাছে চলে আসে। তখনই সেখানে রিও বলে, এন্টি ম্যাজিক অনেক বেশি টাফ,
এরই জন্য এখানে ইচিকাও হার্ড টাইম ফেস করছে তার উপর হিট করার জন্য। আর এই একই জিনিস লুসিয়াসের উপরও কাজ করে। তার কাছে সোল ম্যাজিক আর টাইম ম্যাজিক আছে, এরই জন্য সে অনেক বেশি স্ট্রং। এরই জন্য তার সাথে হেড অন ফাইট করো না, প্রথমে একটা ওপেনিং খুঁজো, এরপর তুমি তার উপর তোমার সবথেকে বেশি স্ট্রংগেস্ট অ্যাটাকটা লঞ্চ করো। আর সেখানে আমরা দেখতে পারি ইচিকা আস্থার উপর অ্যাটাক করে তাকে অনেক দূরে ফেলে দিয়েছে। আর এরই সাথে সে তার উপর ফাইনাল অ্যাটাক করে তার পেছনের যত ব্যাম্বো ছিল সেই সবগুলোকে এক অ্যাটাকেই কেটে ফেলে। এরপর সে আস্থার পেটে লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। তখনই আমরা দেখতে পারি সেখানে আস্থা অনেক বেশি এক্সজস্ট হয়ে গেছে। তখন সেখানে আস্থা ভাবছিল, আমি এখানে আমার ডেভিল ইউনিয়ন মুড ইউজ করছি, এরপরও আমি কিছুই করতে পারছি না। সত্যি ইচিকা অনেক বেশি স্ট্রং। ইচিকার এই অ্যাটাকে আস্থার বেহুশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে ইচিকা আস্থাকে দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সে এখনো হার মানেনি। আর এরই সাথে সে বলে, আমি এই সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাই, কারণ এখনো আমার কাজ কমপ্লিট হয়নি। তখনই সেখানে ইচিকা চলে আসে আর এরই সাথে সে তার ঘাড়ে এক চপ মেরে তাকে সেখানেই বেহুশ করে ফেলে। তখন ইচিকা বলে, বড় বড় কথা বলা বন্ধ করো, যেটা তুমি কখনোই কমপ্লিট করতে পারবে না, ইউ ফুল। এইসব দেখে তারা দুজন বলে, তোমার এত দূরে যাওয়াটা ঠিক হয়নি, এটা তো শুধু একটা ট্রেনিং ছিল। তখন ইচিকা বলে, না, এটা একটা রিয়েল কমব্যাট ছিল, তাই আমার মনে হয়েছে আমি এরকমটা করতে পারবো। আর এমনিতেও সে অনেক বেশি অ্যানোয়িং। তখনই রিও বলে, ইচিকা, সে তোমার অ্যাটাক সহ্য করেছিল যখন তুমি তোমার ফুল ফোর্সে ছিলে, এরপরও সে বেহুশ হয়নি। এই কান্ট্রির মধ্যে এরকম অনেক কম পার্সন আছে যারা এরকমটা করতে পারবে। সে অনেক বেশি আলাদা, তার ভেতর কিছু তো একটা আছে। রিওর এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।